হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে শুরু করছি আমাদের পরবর্তী ক্লাস। আগের দিনে অবধি আমরা দেখেছি যে ব্রিটিশরা ভারতে কিভাবে আসলো এবং তারপরে তারা সুষ্ঠু একটা সিস্টেম তৈরি করলো এবং গভর্নর এবং গভর্নর জেনারেল পদ সৃষ্টি করে তারা কিভাবে ভারতে শাসন করা শুরু করলো। সেখানে আমরা পড়েছি বিভিন্ন গভর্নর জেনারেল। ঠিক আছে, এখানে গভর্নর জেনারেল অবধি লাস্ট আমরা পড়েছি কর্নওয়ালিস। কর্নওয়ালিস এবার একটু রিকল করে নিই আগে কর্নওয়ালিস অবধি। কর্নওয়ালিসে গিয়ে আমরা দেখলাম যে উনি 1786 থেকে 1793 অবধি গভর্নর জেনারেল পদে ছিল। ঠিক আছে, উনি 10 সালা বন্দোবস্ত আনলো এবং সেটা পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত করলো। ঠিক আছে, এবং চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটা ইনক্লুডিং পার্ট হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন, ওকে। সূর্যাস্ত আইনে কি বলা হতো যে বছরের শেষে, বাংলা বছরের শেষে শেষ দিন সূর্য অস্ত যাওয়ার আগে সমস্ত কর পরিশোধ করতে হবে। এছাড়া উনি আনলো কোড কর্নওয়ালিস, একটা নিয়মের বই, কোড কর্নওয়ালিস। কোড কর্নওয়ালিস এছাড়া ওনাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। উনি ভারতে সিভিল সার্ভিস যেটা আছে, যে আমলাতন্ত্র, সেটা প্রতিষ্ঠা করেছিল। সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের জনক বলা হয়। এই অবধি আমরা দেখলাম। এবার আমরা আজকে পড়ব চার্টার অ্যাক্ট। কি পড়ব? চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট শুরু করতে গেলে আমাদের একটা আগে জানতে হবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর একটা কোম্পানি ছিল যারা ভারতে বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে আসলেও পরবর্তীকালে এরা শাসন করা শুরু করে দেয়। ঠিক আছে, এক সেকেন্ড আমি একটু চেক করে নিই অডিও আর ভিডিও সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সব ঠিক আছে। চলো, প্রথম চার্টার অ্যাক্ট সম্পর্কে জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে যে প্রথম চার্টার অ্যাক্ট কবে এসেছিল। প্রথম চার্টার অ্যাক্ট এসেছিল 1793 সালে। কবে? 1793 সালে। এবার এই চার্টার অ্যাক্টটা 20 বছর পর পর রিনিউ হতো, অর্থাৎ ভারতে শাসন করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 20 বছরের জন্য এরা লাইসেন্স দিত। ঠিক আছে, 20 বছরের জন্য এদের এগ্রিমেন্ট হতো, এটা 20 বছর পর পর রিনিউ করতে হতো। ঠিক আছে, এবার এই চার্টার অ্যাক্ট মেইনলি 4টে এসেছিল। টোটাল কটা এসেছিল? 4টে। এবার 1793 থেকে হিসাব করলে দেখা যাচ্ছে 1793, তারপর 1813, তারপর 1833 এবং শেষ অবধি 1853 শেষ চার্টার অ্যাক্ট এসেছিল। ওকে, 1853 শেষ চার্টার অ্যাক্ট এসেছিল। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1813 চার্টার অ্যাক্টটা। এটা আমাদের মেন ভাইটাল পয়েন্ট এক্সাম পার্সপেক্টিভে। আচ্ছা, 1700, এবার যদি প্রশ্ন করে যে প্রথম চার্টার অ্যাক্ট কবে এসেছিল? 1793। শেষ চার্টার অ্যাক্ট কবে এসেছিল? 1853। কত বছর পর পর রিনিউ হতো? 20 বছর পর পর। মোট কটা চার্টার অ্যাক্ট এসেছিল? 4টে চার্টার অ্যাক্ট এসেছিল। এই অবধি আশা করি সবার ক্লিয়ার আছে। এবার আসছি 1813 চার্টার অ্যাক্ট। 1800, এক সেকেন্ড, একটু স্লাইডটা উপরে চলে গেল। শুরু করছি 1813 চার্টার অ্যাক্ট। ওকে, এটা আমাদের প্রথমে কি জানতে হবে, এই 1813 চার্টার অ্যাক্টে মোনোপলি শেষ করে দিয়েছিল। কাদের? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একমাত্র ভারতে বাণিজ্য করবে সেটার যে মোনোপলি ছিল বা একচেটিয়া অধিকার ছিল, সেটা শেষ করে দেয়। তাহলে আমরা লিখতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এক সেকেন্ড লিখলাম, ওয়েট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার শেষ। অর্থাৎ এবার যে কোনো কোম্পানি এসে ভারতে বাণিজ্য করতে পারবে। এবার যদি প্রশ্ন করে কোন চার্টার অ্যাক্ট দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের যে অধিকার ছিল সেটা শেষ করে দেওয়া হয়েছিল বা অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 1813 চার্টার অ্যাক্ট। পরবর্তী তথ্য কি জানতে হবে? পরবর্তী তথ্য জানতে হবে শুধুমাত্র চা, অনলি টি, এই চা বাণিজ্যের ক্ষেত্রে, চা বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার ছিল। চা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া অধিকার ছিল। ওকে, আর কি আছে? বলছে 1813 চার্টার অ্যাক্টে 1,00,000 টাকা, 1 লক্ষ টাকা
টাকা ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেক বছর ইংরেজরা ভারতীয়দের শিক্ষা খাতে, কোন খাতে, শিক্ষা খাতে, যে ভারতীয়দের শিক্ষা খাতে, এক সেকেন্ড আরেকবার পড়ে লিখলাম, ভারতীয়দের শিক্ষা, শিক্ষার জন্য প্রত্যেক বছর 1 লক্ষ টাকা ব্যয় করবে। এবারে এই 1 লক্ষ টাকা কোথায় ব্যয় করবে, যে ইংরেজি শিক্ষা না বাংলা শিক্ষা, এই নিয়ে মতবিরোধ হয়েছিল, এই নিয়ে মতবিরোধ হয়েছিল, ঠিক আছে। এই নিয়ে আবার দুটো দল তৈরি হয়েছিল, একটা হচ্ছে প্রাচ্য দল আর একটা হচ্ছে পাশ্চাত্য দল। যারা প্রাচ্যবাদী ছিল তারা বলছে কি, তারা বলছে যে না, এই 1 লক্ষ টাকাটা ভারতীয় যে শিক্ষা আছে অর্থাৎ বাংলা, সংস্কৃত, প্রাচীন যে কবিরাজি বিদ্যা বা আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত বিদ্যা, সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর যারা পাশ্চাত্যবাদী ছিল তারা বলছে না, ভারতীয়দের যে আগে শিক্ষা ব্যবস্থা ছিল ওগুলো ভালো না, ওগুলোর পরিবর্তে যে আধুনিক বিজ্ঞান শিক্ষা, ইংরেজি শিক্ষা ইত্যাদি ইত্যাদি আছে, এগুলোর পিছনে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। শেষ পর্যন্ত মেকলে মিনিট আসে, এবং মেকলে মিনিট সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আপাতত এইটুকুনি জানো যে মেকলে একজন লোক ছিল, বোর্ড অফ কন্ট্রোল সভাপতি, সরি হ্যাঁ ওরকমই হবে কিছু একটা, 1823 খ্রিস্টাব্দে সম্ভবত এসেছিল। মেকলে মিনিট বলেছিল, ওনার একটা পেশ করেছে যে মেকলে ব্যক্তি ছিল, জন বেবিংটন মেকলে, তার একটা প্রকাশ বা একটা ইস্তাহার বলা যেটাকে, ঠিক আছে, মেকলে মিনিটস, সেই মেকলে মিনিটসে এই পাশ্চাত্যবাদীদের জয় হয় এবং তারা শেষ ফিনিশিং এই 1 লক্ষ টাকা যেটা আছে সেটা ইংরেজি শিক্ষা খাতে প্রবর্তন করে। এই সব জন্য আবার রাজা রামমোহন রায় চিঠিপত্র লিখেছিল, সেগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, আর এটার মধ্যে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রিটিশদের ইংরেজদের ভারতে জমি ক্রয় এবং বিক্রয়ের অধিকার দিয়েছিল। মানে অর্থাৎ ইংরেজরা এবার থেকে ভারতের জমি ক্রয় আর বিক্রয় করতে পারবে অথবা সেটেলমেন্ট করতে পারবে, ওটা থাকতেও পারবে। আচ্ছা, পরবর্তী চার্টার অ্যাক্ট কোনটা, পরবর্তী চার্টার অ্যাক্ট হচ্ছে 1833-এর চার্টার অ্যাক্ট, সেটা আমরা একটু দেখে নিই। 1833 1833-এর চার্টার অ্যাক্ট আমি পুরোপুরি লিখলাম না, তোমরা বুঝে নিও। এখানে বলা হচ্ছে যে বাংলার যে গভর্নর জেনারেল থাকবে, বাংলার যে গভর্নর জেনারেল থাকবে, সে এখন থেকে সমগ্র ভারতের গভর্নর জেনারেল, সমগ্র ভারতের গভর্নর জেনারেল হয়ে যাবে। অর্থাৎ এই যে পোস্টটা ছিল সেটাকে একটু আপডেট করা হলো, যে ভারতের গভর্নর জেনারেল থাকবে সেই সমগ্র ভারতের গভর্নর জেনারেল হিসেবে এখন থেকে পরিলক্ষিত হবে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভারতীয়দের যে ইংরেজদের চাকরিগুলো ছিল, কোম্পানির চাকরি ছিল, সেখানে গ্রান্ট করা হয়। ভারতীয়দের চাকরির জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি পাবে, এটা এখানে ঘোষণা করা যায়। যদিও সেটা প্রচুর ডিসক্রিমিনেশন করা হতো, ভারতীয়দের মায়না কম দেওয়া হতো, ইংরেজদের বেশি দেওয়া হতো, খাবার দিক থেকে অনেক দেওয়া হতো, সেই সবের দিক থেকে পরিচালনা করে 1857 মহাবিদ্রোহ হয়েছিল, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এইবার আমরা দেখলাম কি, ভারতের যে বাংলার যে গভর্নর জেনারেল ছিল সেই পদটা এবার ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল। এইবার আমরা শুরু করব পরবর্তী আইটেম, সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। ওকে, এটা এবার আমরা শুরু করব। আচ্ছা, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল, সে ছিল লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, আমি শুধু বেন্টিং লিখলাম, লর্ড বেন্টিং। ভিডিও লেখার থেকে আমার ভয়েসে বেশি ফোকাস করো, সেখানে বেশি তথ্য হবে। ইনি প্রথমে কি করেছিল, আচ্ছা প্রথমে টাইমিংটা লিখে নিই। এটা ইনি 1833 থেকে 1835 পর্যন্ত ইনি ওনার কার্যকালে ছিল। উনি অন্যতম যেসব মানে ইংরেজ শাসকরা ভারতের জন্য কিছু করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনি। আমরা দেখলাম যে লর্ড কর্নওয়ালিসও অনেক কিছু করেছে, তার মধ্যে তারপরে লর্ড বেন্টিংকেও ভালো। উনি সর্বপ্রথমে 1835-এ কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করলো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেন। এবার যদি প্রশ্ন করে যে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, উত্তর পেয়ে গেলাম লর্ড বেন্টিং। আচ্ছা, এবার যদি প্রশ্ন করে যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন, লর্ড উইলিয়াম বেন্টিং। পেয়ে গেলাম আশা করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আইটেম, নেক্সট কি আছে, উনি ওনার টাইমে, ওনার 1835-এ মেকলে মিনিট এসেছিল, 1835-এ মেকলে মিনিট। এই মেকলে মিনিটে একটা তথ্য আছে, সেটা হচ্ছে চুইয়ে পড়া নীতি,
চুইয়ে পড়া নীতি মানে কি? চুইয়ে পড়া নীতি বা ডাউন ফিল্টারেশন থিওরি। এখানে বলা হচ্ছে, মেকলে এই যুক্তি দিয়েছিল হচ্ছে ভারতীয়দের যারা নিম্ন এবং মধ্যবিত্ত আছে তাদের, ভারতীয় যারা উচ্চবিত্ত আছে তাদের মধ্যে যদি ইংরেজি শিক্ষার বিস্তার করা হয়, ভারতীয় যারা, এক সেকেন্ড এখানে ছবি আঁকি, এটা ধরে নেব একটা জল ফিল্টার করার মেশিন। যদি আমরা এই উপরে জল ঢালি, ঠিক আছে, তাহলে কি হবে, উপরের থেকে নিচের থেকে একদম একদম উপরের লেয়ার থেকে নিচের লেয়ার অবধি সমস্ত লেয়ারে জল পৌঁছাবে, তাই তো? এইবার ইনি সেই যুক্তিটাই খাটিয়েছিল যে ভারতীয় উচ্চবিত্তদের মধ্যে যদি ইংরেজি শিক্ষার প্রসার করা হয়, এটা আস্তে আস্তে সর্বভারতীয় অর্থাৎ ভারতের সব সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, ঠিক আছে? মানে একটা ফিল্টার করার মেশিনে যেমন জল উপরের লেয়ারে দিলে নিচের লেয়ার অবধি পৌঁছে যায়, তেমনই ইংরেজি শিক্ষা যদি উচ্চবিত্তদের মধ্যে এবং মধ্যবিত্তদের মধ্যে প্রবর্তন করা হয়, তাহলে সেটা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে আস্তে আস্তে। এটা ওনার যুক্তি ছিল। এটাকে বলা হচ্ছে চুইয়ে পড়া নীতি বা ডাউন ফিল্টারেশন থিওরি। এবার যদি প্রশ্ন করে যে চুইয়ে পড়া নীতি বা ডাউন ফিল্টারেশন থিওরি কে দিয়েছিল, সেটা হচ্ছে লর্ড মেকলে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পেজটা চেঞ্জ করে এক সেকেন্ড। এবার আর কি হয়েছিল, উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, আচ্ছা, এবার যেহেতু মেকলে মিনিট পাস হয়েছে ওনার টাইমে, তাই উনি ইংলিশকে সরকারি ভাষা বলে দিলেন। ইংলিশ হলো সরকারি ভাষা, আগেও ছিল সরকারি ভাষা, ওনার থেকে একদম আইন সিদ্ধ হয়ে গেল যে ইংলিশ হচ্ছে সরকারি ভাষা। আচ্ছা, নেক্সট কি করলো, নেক্সট বলছে যে নরবলি বন্ধ। নরবলি, নরবলি বন্ধ। বলছে কোনো নরবলি হবে না, তুমি তোমার ইচ্ছার জন্য যাকে তাকে বলি দিয়ে দেবো, ওসব চলবে না, নিজের বলি নিজে দাও, ঝগড়া শেষ। নরবলি বন্ধ। আর কি করলো, বললো শিশু ভ্রূণ, অর্থাৎ গর্ভাবস্থায় থাকা যে সন্তানকে হত্যা করা যায় সেটাকে ভ্রূণ হত্যা বলে। ভ্রূণ হত্যা বন্ধ, ভ্রূণ হত্যা বন্ধ। এবার যদি প্রশ্ন করা যে ভারতে নরবলি কে বন্ধ করেছিলেন, সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। আর যদি বলে ইংরেজি ভাষা কে প্রবর্তন করেছিল, বেন্টিং। আর ভ্রূণ হত্যা, উনিও বেন্টিং। ঠিক আছে, এর আশা করে সবার ক্লিয়ার আছে। এইবার পরবর্তী যে গভর্নর জেনারেল, মাঝখানে অনেকে হয়তো এসছে, তবে আমি ইম্পর্টেন্টগুলোই কভার করছি। এরপরে এসছে চার্লস মেটাকাফ। চার্লস মেটাকাফ, ওনার সম্পর্কে একটা তথ্যই জানতে হবে, আগে সালটা লিখে দিই তাহলে পড়তে সুবিধা হবে। 1835 থেকে উনি 1836, মানে উনি জাস্ট এমনি কিছুদিনের জন্য কাজ সামলানোর জন্য এসেছিল। বাকি উনি এই যে এক বছরের মধ্যে একটা দুর্দান্ত কাজ করেছে, সেটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা পত্র, ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল। অর্থাৎ ওনাকে বলা হয় লিবারেটর অফ দ্য প্রেস, ইন্ডিয়ান প্রেস। অর্থাৎ ভারতীয় যে সংবাদপত্রের যে স্বাধীনতা ছিল সেটা আগে খর্ব করা হয়েছিল। এগুলো আমরা আর একটা অন্য ক্লাসে, এই ক্লাসে না, অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব। তবে এই অবধি বুঝে রাখো যে ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতাদায়ক কাকে বলা হয়েছিল, সেটা হচ্ছে চার্লস মেটাকাফ। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইংলিশে যদি বলা হয় যে হু ইজ দ্য লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, সেক্ষেত্রে উত্তর হবে চার্লস মেটাকাফ। ওকে, এবার আসলো আরেকজন অন্যতম দুর্দান্ত চরিত্র, যিনি কিনা ভারতীয় সমাজের জন্য অনেক কাজ করেছিল। এটা হচ্ছে মাঝখানে অনেকে এসছে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি না, খুব একটা ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, লর্ড ডালহৌসি 1848 থেকে 56 অব্দি ছিল, উনি কাজ করেছেন। এর মধ্যে উনি সপ্তবিলোপ নীতি, যেগুলো সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি, আগের ক্লাসে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সপ্তবিলোপ নীতি বা ডক্ট্রিনাল ল্যাপস উনি চালু করেছিল। আর কি করেছিল, আর করেছিল যে উইডো রিম্যারেজ অ্যাক্ট, অর্থাৎ বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইন কবে এসেছিল, 1856 এসেছিল। 1856 এসেছিল বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইনের সাথে আরেকটা নাম যুক্ত, সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার নামটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কোশ্চেনগুলোতে আসি। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 অব্দি উনি কার্যকাল সামলেছেন। সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেছেন, বিধবা বিবাহ আইন প্রসিদ্ধ করেছেন কত সালে, 1856 সালে। আর বিধবা বিবাহের সাথে আরেকজনের নাম হচ্ছে বিদ্যাসাগরের নাম প্রসিদ্ধ। এবার এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, সেটা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে, আরও আছে এখনো, তাই
সেকেন্ড। ওকে, চলো। আচ্ছা, এবার এটা বলা যায় না যে উনি দেখলাম 1848 থেকে 56 অব্দি সায়েন্স করেছে, সুতরাং 53 তো শেষ চার্টার অ্যাক্ট ছিল, ওনার টাইমে শেষ চার্টার অ্যাক্ট ছিল, এটা তো বলাই যায় না। শেষ চার্টার অ্যাক্ট, এবার যদি প্রশ্ন করে যে শেষ চার্টার অ্যাক্ট কার সময় এসেছিল, উত্তর হবে লর্ড ডালহৌসি। আচ্ছা, উনি প্রথম ডাক টিকিট প্রবর্তন করেছিল, ডাক টিকিট, ডাক টিকিট প্রবর্তন, ডাক টিকিট প্রবর্তন করেছিল। আর কি করেছিল, আর করেছিল হচ্ছে গিয়ে স্ট্যাম্প চালু করেছিল, স্ট্যাম্প, স্ট্যাম্প চালু করেছিল, স্ট্যাম্প চালু করেছিল। আর কি করেছিল, পিডাব্লিউডি, পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু করেছিল, রেলওয়ে চালু করেছিল, রেলওয়ে, রেলওয়েজ, রেলওয়েজ চালু করেছিল। আর কি করেছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এক্সাম চালু করেছিল, আইসিএস এক্সামটা উনিই চালু করেছিল। ঠিক আছে, প্রথমে এই আমলাতন্ত্র কে আনলো, আমলাতন্ত্র আনলো কর্নওয়ালিস, কর্নওয়ালিস আনলো, উনি বিদেশ থেকে আনা শুরু করলো। এবার তারপরে এক্সামটা চালু করলো কি, এক্সাম চালু করলো ডালহৌসি। ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কাজ উনি করেছিল, সেটা হচ্ছে জিটি রোড, জিটি রোড, আর ও জিটি রোড রিপেয়ার করেছিল, জিটি রোড রিপেয়ার করেছিল। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জিটি রোড কি, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা একদম বাংলাদেশ থেকে শুরু করে একদম পাকিস্তানের প্রদেশ অব্দি চলে গেছিলো, এখন ভারতের মধ্যেই আছে। এইভাবে জিটি রোডটা গেছে। নির্মাণ করেছিল শেরশাহ, তাই তো আমরা আগে পড়েছি, শেরশাহ, শেরশাহ নির্মাণ করেছিল। এবার শেরশাহ এটার নাম দিয়েছিল শেরশাহ সুরিমার্গ, শেরশাহ সুরিমার্গ, সুরিমার্গ। এখানে সরাই নির্মিত ছিল, সরাই, এই শেরশাহ সুরিমার্গে সরাই ছিল, তাই তো। সরাই অর্থাৎ থাকার ব্যবস্থা, প্রত্যেক 8 কিমি অন্তর অন্তর সম্ভবত ছিল, যদি খুব ভুল না হই। ঠিক আছে। আর সেটা নির্মাণ করেছিল কি আধুনিক ইতিহাসে, এটা হচ্ছে লর্ড ডালহৌসি, ডালহৌসি। ওকে, চলো। আচ্ছা, নেক্সট আইটেম আমরা চলে যাই। নেক্সট হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। ওকে, এই লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, এই লর্ড ক্যানিং প্রথমে আমরা দেখিনি কত থেকে কত অব্দি কাজ সামলালো, 1856 থেকে 1858 অব্দি কাজ করলো। এবার এই মাঝখানে একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে, সেটা কি, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, মহাবিদ্রোহ অর্থাৎ ভারতীয় যারা সেনাবাহিনী ছিল, তারা মানে যারা ভারতের সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী বলতে যারা ইংরেজদের আন্ডারেই কাজ করতো, তারা একটা বিদ্রোহ ঘোষণা করেছিল, যেটাকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হচ্ছে। সেগুলো সম্পর্কে আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করবো, আগে আমরা এই পোর্শনটা পুরোটা কমপ্লিট করে নিই। আচ্ছা, আমরা কি দেখলাম আগে, যে ডালহৌসি, লর্ড ডালহৌসি কি করলো, লর্ড ডালহৌসি বিধবা বিবাহ প্রবর্তন করলো। এবার সেটাকে আইন সিদ্ধ করলো কে, বিধবা বিবাহ আইন সিদ্ধ, আইন সিদ্ধ করলো কে, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। ওকে। আচ্ছা, 1857 মহাবিদ্রোহ হয়েছে, সেটা আমি বলেছি। এবার প্রশ্ন করা যে 1857 মহাবিদ্রোহ কার সময়কাল হয়েছিল, সেটা হচ্ছে লর্ড ক্যানিং এর সময়। আচ্ছা, এবার এর 1854 কথা আমার ঠিক মনে পড়ছে না এখন, ইয়ে ছিল উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ, এই উডের ডেসপ্যাচে বলা হয়েছিল, আচ্ছা, বাংলা মুম্বাই আর সরি সরি বাংলা প্রেসিডেন্সি, বাংলা বোম্বে, বাংলা বোম্বে, বাংলা বোম্বে একটা মনে পড়ছে না, বাংলা বোম্বে, ওয়েট করো এক সেকেন্ড দেখছি, পেন কাজ করছে না। ঠিক আছে, চলো, বাংলা বোম্বে আর যে মাদ্রাজ ছিল, মাদ্রাজ, অর্থাৎ মাদ্রাজ। ওকে। আচ্ছা, ম্যাপটা একটু দেখে নিই, চলো। এই যে এখানে বাংলা, এখানে বোম্বে, আর এখানে হচ্ছে মাদ্রাজ। এই তিনটে এরিয়া তিনটে প্রেসিডেন্সিতে বিভক্ত ছিল। প্রেসিডেন্সি মানে বড় বড় শহর বা বড় বড় যে একটা শাসন করার জন্য সুবিধা মতো ভাগ করে নিয়েছিল, এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, যেমন সাউথ ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়া ভাগ করেছি তেমনই। যাই হোক, হলো এই তিনটে প্রেসিডেন্সিতে, তিনটে মাদ্রাজ প্রেসিডেন্সিতে
প্রেসিডেন্সিতে ইউনিভার্সিটি করেছিল, বিশ্ববিদ্যালয় করেছিল, ইউনিভার্সিটি তৈরি করেছিল, ঠিক আছে। আর কি করেছিল, পেপার কারেন্সি এনেছিল, পেপার কারেন্সি কাগজের টাকা, পেপার কারেন্সি, পেপার টাকা, পেপার টাকা লিখে দিই, পেপারের টাকা এনেছিল, কাগজের টাকা যেগুলো আমরা এখন ব্যবহার করি। আর উনি প্রবর্তন করেছিল আয়কর, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু করেছিল, ইনকাম ট্যাক্স। এবার যদি প্রশ্ন করা যায় ইনকাম ট্যাক্স কে চালু করেছিল, উত্তর লর্ড ক্যানিং। আশা করি এফডি কমপ্লিট। এবার 1857 মহাবিদ্রোহের পরে 1858 মহারানীর ঘোষণাপত্র ছিল, ঠিক আছে। মহারানীর ঘোষণাপত্রের পরে এই ভারতীয় গভর্নর জেনারেল পদটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। এর পরিবর্তে এসেছিল ভারতীয় গভর্নর জেনারেল, ভারতীয় গভর্নর জেনারেল। এই পদটাকে শেষ করে দিয়ে এখানে এসেছিল নতুন একটা পদ, ভাইসরয়। ওকে, ভাইসরয় পদ ছিল, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তবে আগে পর্যন্ত আমাদের এই যে 1757 থেকে 1857 অবধি, মেনলি আমি ধরলাম 1857 অবধি, এই যে এদের শাসনকালে ভারতের অভ্যন্তরে যে সমস্ত ঘটনা ঘটেছে, যেমন মেকলে মিনিট আছে, উডের ডেসপ্যাচ আছে, তারপর 1857 মহাবিদ্রোহ আছে, এছাড়াও ভারতীয় যে মধ্যবিত্ত শ্রেণীর যে উত্থান আছে সেই সময়কালটা, তারপর বিভিন্ন আন্দোলন, সতীদাহ প্রথা আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন, তারপর রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, রাধাকান্ত দেব, ঠিক আছে, এদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।